얘 따고 나사 필요하잖아. 나는 그리고 야비. বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশ অশান্ত। একদিকে ইউনূসের জনপ্রিয়তা কমেছে, অন্যদিকে রয়েছে দ্রুত ভোট করানোর চাপ। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কে বরফ গলার কোনো ইঙ্গিত নেই। এরই মাঝে দুয়ারে কড়া নাড়ছে আরাকান আর্মি। বাংলাদেশের পাশে যে কোনো সময় গঠিত হতে পারে একটা নতুন দেশ, এমনকি বাংলাদেশের মানচিত্র সেটাও বদলে যেতে পারে, এই আশঙ্কা করা হচ্ছে। কেন জানেন? বাংলাদেশের দরজায় এক নতুন রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। প্রতিবেশী রাখাইন অঞ্চলকে ঘিরে তৈরি হয়েছে এই নতুন সংকট। বাংলাদেশের সীমানা বরাবর যে কোনো সময় তৈরি হতে পারে একটা আস্ত নতুন রাষ্ট্র। চলতি মাসেই জুন্টা বাহিনীকে পরাজিত করে রাখাইন অঞ্চলের দখল নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি। ফলে নতুন যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে চাপে বাংলাদেশ। এই নতুন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের নজরে রয়েছে মিয়ানমারের এই অঞ্চল। রাজনৈতিক পট পরিবর্তনের ধাক্কা সামলানোর আগেই বাংলাদেশের দরজায় কড়া নাড়ছে একটি নতুন রাজনৈতিক সংকট, এমনটাই মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। সূত্রের খবর, নতুন এই রাষ্ট্রের ইঙ্গিত পেয়েই তৎপরতা বাড়িয়েছে মিয়ানমারের সঙ্গে লাগোয়া রাষ্ট্রগুলি। এই তালিকায় যেমন রয়েছে ভারত, তেমনি রয়েছে চীন। এমনিতেই এই রাখাইন আর্মির কর্তারা দিল্লিতে কিছুদিন আগে ঘুরে গিয়েছেন। আর এতেই এই প্রশ্ন আরো জোরালো হচ্ছে, তাহলে কি বাংলাদেশের মধ্যে এক নতুন রাজনৈতিক সংকট আরো গভীর হবে? কারণ ভারতের সঙ্গে যোগাযোগ রাখলেও বাংলাদেশের সঙ্গে এই বিদ্রোহী গোষ্ঠীর কর্তারা যোগাযোগ রাখতে শুরু করেছেন বা দুই পক্ষের মধ্যে বার্তা শুরু হয়েছে, সেই ইঙ্গিত আপাতত নেই। উপরন্তু নাফ নদীতে নিষেধাজ্ঞা জারি করেছে এই আরাকান আর্মি। সীমান্ত অঞ্চলে প্রতিদিন চলছে গোলাগুলি। নাফ নদীতে বাংলাদেশের যারা জেলে রয়েছেন তাদের যেতে দেওয়া হচ্ছে না। ফলে এই নতুন সমীকরণ ঢাকার জন্য কতটা স্বস্তিকর, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ১.৫ দশক আগে ২০০৯ সালের ১০ই এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল আরাকান আর্মি। স্বনির্ভরতা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার চেয়েছিল তারা। এই দাবিতেই তাদের সামরিক আন্দোলন শুরু হয়। নিজেদের ইতিহাস এবং সংস্কৃতি রক্ষা করার জন্য এবং তাদের সামগ্রিক উন্নয়ন এবং বহিরাগতদের দাপাদাপি কমানোর উদ্দেশ্যে এই গোষ্ঠী ধীরে ধীরে তাদের কাজকর্ম শুরু করে। প্রথমে অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করে, তারপর শুরু হয় তাদের সশস্ত্র আন্দোলন। নির্বাচিত আং সান সুচির সরকারের সময়ও তারা তাদের কাজকর্ম চালিয়ে গিয়েছিল। তাদের অভাব অভিযোগ তারা জানাচ্ছিল, কিন্তু সামরিক জুন্টা সরকারের অত্যাচার বাড়ার পরেই তাদের সশস্ত্র আন্দোলন আরো বড় আকার ধারণ করতে শুরু করে। ধীরে ধীরে বাড়তে শুরু করে তাদের সশস্ত্র বাহিনীর সংখ্যা। প্রথমে ১০,০০০, ২০,০০০, বর্তমানে তাদের সশস্ত্র বাহিনীর সংখ্যা প্রায় ৫০,০০০। যে কোনো ছোটখাটো রাষ্ট্রের সঙ্গে তারা লোহা নিতে পারে। ১.৫ দশকের মধ্যেই তারা রাখাইন অঞ্চল নিজেদের দখলে নিয়েছে, আধিপত্য বিস্তার করেছে। বর্তমান রাখাইন অঞ্চলের ৯৯% তাদের দখলে। ফলে রাখাইন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার লক্ষ্যে আর তাদের কোনো বাধা নেই, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক এবং ভূ রাজনৈতিক বিষয়ের বিশেষজ্ঞরা। এমনিতেই ভৌগোলিকভাবে এই রাখাইন অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ এবং ভারতের জন্য, পাশাপাশি চীনের জন্য। তাই ভারত রাখাইনের নতুন যারা রাজনৈতিক নেতৃত্ব তাদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ বিস্তার করতে শুরু করে দিয়েছে। ভারতের গুরুত্বপূর্ণ যে প্রজেক্ট কালাদান এবং সিতওয়ে এই রাখাইনেই অবস্থিত। কালাদান ভারতের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কারণ এই বন্দরের মাধ্যমে ভারত চায় তাদের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যেই যোগাযোগ সমস্যাটা রয়েছে ভারতের শিলিগুড়ি করিডোরের জন্য, সেই সমস্যার সমাধান করতে। ভারত ছাড়া এই অঞ্চলে কিন্তু চীনেরও বিনিয়োগ রয়েছে। চীনের রাখাইন অঞ্চলে রয়েছে একটি বন্দর। এছাড়াও এই বন্দরের মাধ্যমে তাদের গ্যাস তো সরবরাহ হয়, এবং ইরাবতী নদী, সেই নদীর তীরেও রয়েছে চীনের ১৩,০০০ মেগাওয়াটের জলবিদ্যুতের প্রকল্প। তাই দুই দেশের কাছে এই রাখাইন অঞ্চল যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং এই অঞ্চলে আমেরিকারও নজর রয়েছে। সকলেই জানে যে আমেরিকা হালে পানি না পেলেও এই অঞ্চলে তাদের নজরদারি ছেড়ে দেবে, সেই ইঙ্গিতটা আপাতত নেই। ফলে ভূরাজনৈতিকভাবে এই অঞ্চলের গুরুত্ব যথেষ্ট।
এবং মার্কিন ডিপ স্টেটের সহযোগিতায় ক্ষমতায় এসেছেন ইউনূস, সকলেই জানেন, এটা আর নতুন কোনো কথা নয়। ফলে বাইডেনের কাঁধে ভর করে এলেও বর্তমানে বাইডেন আর কয়েকদিনের অতিথি, তারপর ট্রাম্প ক্ষমতায় আসবেন সরকারিভাবে, এবং সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন ইউনূস সাহেব যে তার সুদিন শেষ হতে চলেছে। ফলে এই নয়া রাজনৈতিক সমীকরণ ইউনূস সাহেবের জন্য যথেষ্ট চিন্তা। রাখাইনে নতুন রাষ্ট্র গঠন হলে ভারতের কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের সমস্যা আছে, কারণ দুই পক্ষের মধ্যে কূটনৈতিক বার্তা নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশে আর একটা বড় চিন্তার কারণ হচ্ছে রোহিঙ্গা ইস্যু। এমনিতে ভারতের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের যে পথ ছিল, সেই পথের উল্টো পথে হেঁটে নিজেদের সমস্যা বাড়িয়েছে এই অন্তর্বর্তী সরকার। তার উপর চট্টগ্রাম লাগোয়া এই রাখাইন অঞ্চল তাদের চিন্তা আরও বাড়িয়েছে, কারণ রয়েছে এই অঞ্চলের স্পর্শকাতর রোহিঙ্গা ইস্যু এবং আরাকানিদের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বিবাদ। সেই সীমান্ত বিবাদ এবং রোহিঙ্গা ইস্যু বর্তমানে মিটে যাবে এই ইঙ্গিত নেই। আরাকান এই রাখাইন অঞ্চল থেকে রোহিঙ্গাদের বিতাড়ন করে চলছে, ফলে তারা আশ্রয় নিচ্ছে বাংলাদেশে, কারণ ভারত তাদের আশ্রয় দিতে নারাজ, চীন তাদের আশ্রয় দিতে নারাজ। হাসিনা আমলে এই রোহিঙ্গাদের একটি অঞ্চলে আটকে রেখেছিল বাংলাদেশের প্রশাসন, কিন্তু বর্তমানে অভিযোগ উঠছে যে তারা সমাজের মূল স্রোতের সঙ্গে বাংলাদেশে মিশে যাচ্ছে। এমনিতেই চোরাচালান সহ নানান অপরাধিক কাজকর্মের সঙ্গে এই রোহিঙ্গারা যুক্ত ছিল বলে অভিযোগ, সকলেই এটা জানেন। ফলে সেই রোহিঙ্গা ইস্যু আরো জোরালো হবে বাংলাদেশে। স্বাভাবিকভাবেই এখন তারা বাংলাদেশের এই প্রশাসন এই রোহিঙ্গা ইস্যুকে ঠেকানোর এক নতুন চিন্তা ভাবনা শুরু করেছে, কারণ বর্তমানে বাংলাদেশে রয়েছে 10 লক্ষ রোহিঙ্গা। আরো 6 লক্ষ রোহিঙ্গা রাখাইন অঞ্চল থেকে যদি বাংলাদেশে আশ্রয় নেয়, তাহলে বাংলাদেশের সমস্যা বাড়বে, কোনো মতেই কমবে না। এই 6 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশ এবার কিভাবে ঠেকায়, সেটাই বাংলাদেশের প্রশাসনের কাছে এখন বড় চিন্তা। পাশাপাশি রাখাইনের যে চট্টগ্রাম সীমান্ত, রাখাইন চট্টগ্রাম সীমান্ত যেটাকে আরাকান কিছুটা নিজেদের বলে দাবি করে, সেটাকে বাংলাদেশ কিভাবে ঠেকাবে যদি সশস্ত্র আন্দোলন ওই অঞ্চলে শুরু হয়। ফলে সশস্ত্রভাবে রাখাইন অঞ্চলের যদি বাড়ানোর চিন্তা ভাবনা করে আরাকান আর্মি, তাহলে বাংলাদেশ নিজেদের সীমান্ত কিভাবে রক্ষা করবে সেটাই তাদের কাছে বড় চ্যালেঞ্জ। এখন দেখার বাংলাদেশ এই সমস্যা কিভাবে সমাধান করে। আপাতত এই পর্যন্তই বন্ধুরা। এই ভিডিও আপনাদের ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আপাতত এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।